জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি আইন প্রণয়নে একমত নয় বিএনপি। নির্বাচনের সময় রুটিন কাজ পরিচালনায় ৩ মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। এছাড়া একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের ওপরই ছেড়ে দিতে চায় তারা। দুপুরে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একথা জানান বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। রবিবার দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। বৈঠকের বিরতিতে দলের নেতারা জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নন তারা। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার এবং আরও কয়েকজন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন কথা বলা আছে। সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন অল কমিশন, 3 বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং এই যে দুদক এবং আরও যে সমস্ত সাংবিধানিক কমিটি আছে, এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি যে নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। দলের এই নেতা বলেন, নির্বাচনকালীন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা, তাহলে পরে যে ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায় এবং জনগণ হচ্ছে সোভরেইন ক্ষমতার অধিকারী। সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের, মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত। এছাড়া একই ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপরই ছেড়ে দেবার পক্ষে তারা। পর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষেও মত দিয়েছে বিএনপি। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। দেশ সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান সম্ভব। আর বিএনপি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় বিব্রত করতে চায় না বলেও জানিয়েছেন দলটির নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শক্তি জুগিয়েছেন, এক করে রাখবার চেষ্টা করেছেন এবং সেখানে সফল হয়েছেন। সভায় দেশের এই সংকটকালে আব্দুল্লাহ আল নোমানের শূন্যতার কথা তুলে ধরেন বক্তারা। উঠে আসে দলের প্রয়োজনে তার অসামান্য অবদানের বিষয়গুলো। পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের আমার। যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি করে? আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আরেকজন অনুভব করবেন না, যেমন আমরা অনুভব করছি। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, অস্থিরতা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি। সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। দেশে বিভাজন তৈরিতে একটি গোষ্ঠী এখনো সক্রিয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন।
তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়ারও ঘোষণা দেন। যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায়, সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে, কিন্তু আমরা চাই না এই ডক্টর ইউনূস সাহেবকে অস্বস্তিকর তুলে আরো নির্বাচন তৈরি করি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকারও সমালোচনা। নির্বাচন কমিশন ও ব্যবস্থা সরকারের চলমান সংস্কার প্রক্রিয়ায় রাখার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এনসিপি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের প্রার্থী এবং যারা ওইসব নির্বাচনে কাজ করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকার ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন তারা। ইলেকশন কমিশনের এই একটি ব্যবস্থার মধ্য দিয়ে গত 15 বছর অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। এবং আমরা বরাবরই স্পেসিফিক বক্তব্যে এখানে প্রকাশ করেছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে হলো গত 15 বছরে বিভিন্ন প্রার্থীকে দিয়ে থাকে সশরীরে না আসা, তারপরে হলো ভোটারদেরকে তাদের ভোট দেওয়ার ইনফ্লুয়েন্স করে থাকে এবং বিভিন্ন জায়গায় গ্যাজেট কোনো প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন থেকে আমরা কোনো সার্টিফিকেশন পাই না। এই ব্যবস্থাগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে তো আসলে ইলেকশন করে কোনো লাভ হবে না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন, ওনারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন এবং ওনারা অলরেডি কাজ কিছু শুরুও করেছেন। রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে আসতে দেয়া হবে না। খেলাফত মজলিসের সঙ্গে এনসিপির সংলাপ শেষে তিনি কথা জানান। সংলাপে গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ 2 দল 8 বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় সংস্কার, নির্বাচন, বিচার সহ আরও বেশ কিছু বিষয়। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত দেখা গেছে গত 8 মাস ধরেই। সেই আলোচনা এখনও চলমান। রোববার রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসে 2 রাজনৈতিক দল, খেলাফতে মজলিস ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয় 2 দলের মধ্যে। আলোচনায় 2 দল 8 বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, যার মধ্যে রয়েছে 24 জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আলেম ওলামা সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, মৌলিক সংস্কারের জন্য ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বেরিয়ার হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মাঝে রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই এক। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব, কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব না। এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সবাই মত প্রকাশ করতে পারছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। মাইনুল মারুফ, 71, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো সময় দাখিল করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রায় 200 গুমের সাথে হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। তবে গণহত্যার বিচার ছাপিয়ে ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হাতকড়া পরানো নিয়ে বিতর্ক।
নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। রবিবার জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক 11 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 থেকে 3 মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তারা বলছে, দেশব্যাপী হওয়া হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। আদালত 20 জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। 1-2 দিনের মধ্যেই হয়তো 2-1টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এদিন হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন বেশ কয়েকজন আসামি। পুলিশ জানায়, হাতকড়া পরানোর কারণে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এ সময় আসামিদের দায়িত্বশীল আচরণ করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাফ করানো অথবা হ্যান্ডকাফের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন 24 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল করার নির্দেশ দেয়া হয়। নিবিড় সাহা, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। আছেন 71-এ, চলছে সংবাদ সংযোগ। 48 ঘন্টার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবি মেনে না নিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সুমন মাহমুদের প্রতিবেদন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। জনগণের ভোগান্তি যাতে না হয় সেজন্যই এই সড়কটি বেছে নেয় তারা। সেখানে জড়ো হয়ে দাবির পক্ষে যুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় তারা। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন এত বৈষম্য শিকার হবো? যথেষ্ট পরিমাণ বৈষম্য শিকার হয়েছে। আমাদের 6টা দাবি আপনারা যদি দেখেন তাহলে বলতে পারবেন এই 6টা দাবির মধ্যে কোনো একটা দাবি অযৌক্তিক না। 6টা দাবি পরিপূর্ণ যৌক্তিক। আজকে 8 মাস আন্দোলন, কেন সরকার এটার দিকে ফোকাস করতেছে না? প্রত্যেকটা জেলায় একটা করে পলিটেকনিক আছে, তো স্টুডেন্ট অনেক, তো আমাদের জন্য বেসিক করার কলেজ ইউনিভার্সিটিও আর একটা কি আরো অনেকগুলো দরকার আছে। তো ওই হিসাবে আবার আমাদের কি 4 বছরের ডিপ্লোমা দিয়ে 3 বছর করতে 4 বছর আমাদের মেয়াদ বাড়াতে হবে। তারপর কি বয়স যারা বেশি, আমরা যেখানে এসএসসি বা এইচএসসি দিয়ে এখানে ভর্তি হতে চাই, এখানে আরো বয়স বেশি তারাও এসে এখানে ভর্তি হইতেছে কেন? এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায়ের 48 ঘন্টা সময় বেঁধে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। 48 ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন, আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। এই আন্দোলনের সাথে সারা দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একাত্মতা প্রকাশ করেছে। সুমন মাহমুদ, 71, ঢাকা।
ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, পারভেজের হামলা পূর্ব পরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক মীমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনো প্রশ্নই আসে না। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। শনিবার রাতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সংগঠন। রোববার নয়াপল্টনে নিহত পারভেজের জানাজা শেষে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি এ ঘটনার বিচার কাজ দ্রুত সম্পন্ন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি দাবি জানান, একটি গোষ্ঠী ফ্যাসিস্ট আচরণ করে দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রের প্রকাশ। আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা হিংসঠিক ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই। রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জানাজা হয়েছে নিহত পারভেজের। এরপর গুলশান ও বনানী সড়কে বিক্ষোভ করেছে পারভেজের সহপাঠীরা। এ সময় তারা অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। একই দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। রাজুকের নীতিমালা ও নকশা না মানায় বনশ্রী এলাকায় বেশ কয়েকটি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নির্মাণাধীন একটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশার বাইরে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। পুরাতন ভবনের বিষয়েও নতুন নীতিমালা আসছে বলে জানান তিনি। সাজিদ সরকারের প্রতিবেদন। রাজধানীর বনশ্রীর কে ব্লকের ১০ তলায় এই ভবনটি নির্মাণের আগে নিয়ম মেনেই অনুমোদন নেয়, অথচ দেখা যায় পাইলিং থেকে শুরু করে সব কাজই বিধি বহির্ভূত। সড়ক থেকে ১০ ফুট দূরত্বে পাইলিং এবং ছাদ পর্যন্ত ৫ ফুট ছাড়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। রবিবার রাজুকের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযানে গিয়ে এমনই সব অভিযোগে ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করে। ওনারা তো বললো ১০ ফিট, আমরা সারা পাইছে ৮ ফিট, 2 ফিট রাস্তার দিকে কলম চলে আসছে। ৫ লক্ষ টাকা জরিমানা আর অনাদায় ১ মাস জেল। একই এলাকায় নির্মাণাধীন আরও কয়েকটি ভবনেও একই চিত্র দেখা যায়। ভবনের দুই পাশে ২.৫ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও অনেকেই সেটি মানছেন না। ফলে সেই ভবনগুলোর অতিরিক্ত অংশ ভেঙে ফেলা হয়। এ সময় নিয়মের তোয়াক্কা না করেই অনেকে নতুন ভবন তৈরি করছে জানিয়ে রাজুকের দৃষ্টি আকর্ষণ করেন ভবন মালিকরা। যদি এটা ভাঙা হয় তাহলে আমার মতে এই রোডের যতগুলো বিল্ডিং সামনে চলে আসছে তাদের উপরে কোনো ব্যবস্থা নিতে হবে, সেটা অবশ্যই, কারণ আইন সবার জন্য সমান। নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুরাতন ভবনের বিষয়েও নীতিমালা আসছে বলে জানায় রাজুক। এ সময় নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় 10টি ভবন আংশিক ভেঙে দেওয়া হয়। বসবাস করতেছে এই ভবনগুলোর জন্য আলাদা একটা রুল করতেছে। এই ভবনগুলো অবশ্যই আইনের আওতায় আসবে, কিন্তু এখন যে ভবনগুলো কারেকশনের সুযোগ আছে অর্থাৎ নির্মাণাধীন ভবন, এই ভবনগুলো যদি আমরা নিয়ম মাফিক তৈরি করতে পারি এই মুহূর্তে, তাহলে ওই ভবনের সাথে এইটা অ্যাড করে বাড়তি ঝামেলা আমাদের আর করা লাগবে না। অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকশা বহির্ভূত নতুন ভবন নির্মাণের সুযোগ আর নেই। নতুন ভবন যারা করবে অবশ্যই এই ঢাকাকে বাসযোগ্য করার জন্য আমাদের বর্তমান চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা নকশা বহির্ভূত কোনো ভবন কোনোভাবেই নির্মাণ করতে দেব না। অভিযানে বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দেশের প্রথম সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামে হালি শহরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 4 টার্মিনালের এই সমুদ্র বন্দর তৈরিতে 6 বছর লাগবে। রবিবার চট্টগ্রামে বে টার্মিনাল সহ 24,247 কোটি 24 লাখ টাকা ব্যয়ে 16টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। রিয়াজ সেজানের প্রতিবেদনে বিস্তারিত।
চট্টগ্রাম বন্দরকে সমুদ্র বন্দর বলা হলেও সেটি আসলে সমুদ্র থেকে বেশ খানিকটা ভেতরে কর্ণফুলীর অববাহিকায় তৈরি। মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দরের কাজ চলছে সেটিও কয়লা আনা নেওয়ার জন্য, ফলে দেশে সমুদ্র বন্দর নেই বললেই চলে। অথচ বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হাব ও নৌ যোগাযোগের টার্মিনাল তৈরির কথা ভাবছে সরকার। রবিবার একনেক সভায় চট্টগ্রামের হালি শহরে সমুদ্র উপকূলে বে টার্মিনাল তৈরির প্রাথমিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পিপিপির ভিত্তিতে এই বন্দরের টার্মিনাল তৈরিতে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে। 6 বছর মেয়াদী এই প্রকল্পের প্রাথমিক কাজের জন্য বিশ্বব্যাংক ও সরকারের নিজস্ব অর্থায়নে 13,525 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়, আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে। এগুলা তৈরি প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। বে টার্মিনাল ছাড়াও একনেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বরাদ্দ দেয়া তিতাস ও বাগরাবাদ ফিল্ডে দুটি গভীর কূপ খনন, সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম প্রকল্প সহ চট্টগ্রামের পয় নিষ্কাশন ও পানি সরবরাহ উন্নয়নের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য এটা তো একটা অনুদান, এটা 2 বছরের জন্য পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবকে ভাষা উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারত থেকে যে পরিমাণ পানি পাওয়া যায় তা দিয়ে বড় কোনো প্রকল্প করা যাবে কিনা তা খতিয়ে দেখছে সরকার। একটা ভাষা ধরনের মানে একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার, তবে এর বিরোধিতা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।